আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক হ্যাকস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি CCNA 200 301 এই কোর্সের একটি অংশ। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব IPv4 অ্যাড্রেসের এক্সহশন নিয়ে। এক্সহশন মানে হচ্ছে প্রায় শেষ। সো IPv4 অ্যাড্রেস যে প্রায় শেষ সেই বিষয়টা নিয়ে আমরা আজকের ভিডিওতে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যদি একটু রিভিউ করি, আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা IPv4 অ্যাড্রেস নিয়ে আলোচনা করেছিলাম। এখানে একটা IPv4 অ্যাড্রেস দেখতে পাচ্ছি 192.168.0.1। এটা আসলে ডটেড ডেসিমেল একটা রিপ্রেজেন্টেশন। এর ভিতরে 32টা বাইনারি বিট আছে এবং 8টা বাইনারি বিটকে আমরা একসাথে বলি হচ্ছে একটা করে অক্টেট। তাহলে IPv4-এ টোটাল 4টা অক্টেট ছিল। আর টোটাল অ্যাড্রেস যদি আমরা এখানে দেখি, 0 থেকে হচ্ছে এখানে প্রায় 4.2 বিলিয়ন প্লাস IPv4 অ্যাড্রেস আছে। তাহলে এই 4.2 বিলিয়ন IPv4 অ্যাড্রেস আসলে এখন প্রায় শেষ। মানে সবাইকে অ্যাসাইন করতে করতে এখন আর ফ্রি কোনো IP অ্যাড্রেস ওইভাবে নেই। এই জিনিসটাকেই বলছি আমরা IPv4 এক্সহশন। এটার যদি একটু হিস্টোরি আমরা যদি দেখি, তাহলে আমরা এখানে এটা উইকিপিডিয়া থেকে আমি এটা নিয়েছি। আপনার উইকিপিডিয়াতে যদি IPv4 অ্যাড্রেস এক্সহশন নিয়ে সার্চ করেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন, এটা পড়ে আসতে পারেন। সো এখান থেকে মেইন যে থিমটা সেটা এই চার্টে দেওয়া আছে। এখানে যদি আমরা দেখি 1981 সালে, সেপ্টেম্বরে 1981 সালে প্রথম IPv4 স্ট্যান্ডার্ডাইজড করা হয়, যেটা একটা RFCর মাধ্যমে, RFC 791। এগুলো IETF বা ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স এগুলো মেনটেন করে থাকে। ইন্টারনেট বিষয়ক যত ধরনের স্ট্যান্ডার্ড বা প্রোটোকল যে গাইডলাইনগুলো আছে, এগুলো এই ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স হচ্ছে এরকম RFC নাম্বার দিয়ে এরকম তারা এটা রিটেন একটা পেপার আকারে পাবলিশ করে, সেগুলো তাদের ওয়েবসাইটে দেওয়া থাকে। এই স্ট্যান্ডার্ডগুলো মোটামুটি নেটওয়ার্কিং রিলেটেড যারা কাজ করে বা যে ডিভাইস ম্যানুফ্যাকচারার বা এই স্ট্যান্ডার্ডগুলো সবাই ইউজ করে যেন একজন আরেকজনের সাথে ঠিকমতো কমিউনিকেশনটা করতে পারে। তো 1981 সালে প্রথম IPv4 অ্যাড্রেস প্রপোজ করা হয় এবং স্ট্যান্ডার্ডাইজড করা হয়। সো তখন যারা এটা প্ল্যান করে বা যারা এটা ডিজাইন করে, তারা আসলে তখন প্রেডিক্ট করতে পারেনি যে একটা সময় এত পরিমাণ IP অ্যাড্রেস লাগতে পারে। তখন আসলে কি, আজ থেকে প্রায় 40 বছর আগে, তখন কোনো স্মার্টফোন ছিল না, কোনো IoT ডিভাইস ছিল না, ল্যাপটপও ইভেন হয়তো ছিল না, কম্পিউটার ছিল, তাও খুবই লিমিটেড। এখন ওই সময়কার যদি চিন্তা করা হয় তাহলে এত পরিমাণ IP অ্যাড্রেস যে লাগবে এটা হয়তো ধারণার বাইরে ছিল। এখন যদি আমরা দেখি, এই 2022 সালে এসে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কম্পিউটিং ডিভাইস আছে। ইভেন এখন স্মার্ট হোম থিম চলে আসছে, হয়তো ঘরের প্রতিটা জিনিস এখন ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে, সবাই IP চাইবে। তো এই অবস্থাটা তখন আসলে শুরুর দিকে প্রেডিক্ট করা যায়নি। 1989 সালে প্রথম কমার্শিয়াল ISP লঞ্চ হয়। তখন থেকে কাস্টমারকে এই IP অ্যাড্রেসগুলোকে অ্যাসাইন করা হচ্ছিল। কিন্তু এই প্রবলেমটা যে এক্সহশন প্রবলেম, এটা প্রথম যে এটাকে যে RFCর মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে RFC 1338। ফার্স্ট ডেসক্রিপশন অফ দ্য এক্সহশন প্রবলেম। এক্সহশন প্রবলেমটা প্রথম এই RFCতে ইন্ট্রোডিউস করা হয়, যেটা হচ্ছে 1992 সালের জুনে প্রকাশ করা হয়। তো সেই RFCটা যদি আমরা একটু দেখে আসি তাহলে আমরা একটু বিস্তারিত দেখতে পারবো এখানে কি ছিল। তো এইটা হচ্ছে সেই RFC, এটা নাম্বার হচ্ছে 1338। এইটা যারা আসলে প্রপোজ করেছিল তাদের মধ্যে ইঞ্জিনিয়ার ছিলেন সিসকো থেকে, মেরিট থেকে, ওরানেট থেকে। এটা 1992 সালের জুনে প্রকাশ করা হয়। এটার সাবজেক্টটা ছিল সুপার নেটিং অ্যান্ড অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট অ্যান্ড এগ্রিগেশন স্ট্র্যাটেজি। এটার মেইন থিমটা যদি আমরা দেখি তাহলে এখানে যদি আসি, প্রবলেম, গোল অ্যান্ড মোটিভেশন। এখানে যেটা বলছে এক্সহশন অফ দ্য ক্লাস বি নেটওয়ার্ক অ্যাড্রেস স্পেস। ক্লাস বির নেটওয়ার্ক অ্যাড্রেস স্পেসের এক্সহশনটা প্রথম ইন্ট্রোডিউস বলা হচ্ছে এখানে, কারণ হচ্ছে ক্লাস সিতে অ্যাড্রেস সংখ্যা ছিল হচ্ছে 254টা ইউজেবল IP ছিল, যেটা হচ্ছে খুবই ছোট ছিল কম্পারেটিভলি ক্লাস বির তুলনায়, যেখানে ক্লাস বিতে অ্যাড্রেস ছিল 65,534টা। এখন কারো যদি ক্লাস সিতে না হয়ে থাকে তাকে আসলে দিতে হয়েছে ক্লাস বি, কিন্তু ক্লাস সি থেকে ক্লাস বির ডিফারেন্সটা হিউজ।
সো এখানে দেখা গেছে কারো যদি 254 বেশি কম্পিউটার থাকতো, 255টাও থাকতো, তাকে দেওয়া হতো 65,534টা আইপি। সো বাকি আইপিগুলো আসলে ওয়েস্টেজ হচ্ছিল। তো এইটা খুবই এই কারণে ক্লাস বি অ্যাড্রেসগুলো মেইনলি দেখা গেছে মোটামুটি একটা অর্গানাইজেশনকে সবাইকে ক্লাস বি অ্যাড্রেস দেওয়া হচ্ছিল। আরেকটা ছিল গ্রোথ অফ রাউটিং টেবিল ইন ইন্টারনেট রাউটার্স বিয়ন্ড দ্য অ্যাবিলিটি অফ কারেন্ট সফটওয়্যার, যেটা বলছে যে কারেন্ট যে সফটওয়্যারগুলো তখন ইউজ হচ্ছিল এই এত পরিমাণে আইপি ব্লক আসলে অ্যাসাইন করা হচ্ছিল, যেটা রাউটিং টেবিলের উপরে একটা ইফেক্ট পড়ছিল। ফাইনালি তারা বলছে ইভেনচুয়ালি এক্সহশন অফ দ্য 32 বিট আইপি অ্যাড্রেস স্পেস, মানে টোটাল যে 32 বিটের যে আইপি অ্যাড্রেস স্পেসটা IPv4 বলা হচ্ছে সেটাই আসলে এক্সহশন হচ্ছিল, মানে প্রায় শেষ হয়ে যাচ্ছিল। আমরা যদি আরেকটু স্ক্রল ডাউন করি, এখানে আরেকটা পয়েন্ট আমরা দেখব, সেটা হচ্ছে এখানে হিস্টোরিক গ্রোথ রেটস এটা দেয়া হচ্ছে 1988 সাল থেকে অ্যাসাইনমেন্ট। এখানে রাউটিং টেবিলের যে রাউটগুলো অ্যাডভার্টাইজ হচ্ছিল সেটা হচ্ছে 173টা। সো এটা গ্র্যাজুয়ালি বাড়তে 1992 সালের ফেব্রুয়ারিতে এসে 4775টায় চলে আসে। সো উপরে একটা প্রেডিকশন দেওয়া আছে এইভাবে যেটা বাড়তেছে, যে অ্যাট দিস রেট অফ গ্রোন অল ক্লাস বিজ উইল বি এক্সস্টেড উইদিন অ্যাবাউট 15 মান্থস। মানে এটা যেভাবে বাড়তেছে সেভাবে যদি বাড়তে থাকে তাহলে 1992-এর পরে নেক্সট 15 মাসের ভিতরে এই ক্লাস বি অ্যাড্রেসগুলো শেষ হয়ে যাবে। তাহলে এই এক্সহশন প্রবলেমটা এখানে অ্যাড্রেস করা হয়েছে এবং কিছু সলিউশনও এখানে সাজেস্ট করা হয়েছিল। তো আমরা সেগুলো ডিটেল না দেখে আমরা এরপরে আসলে কি হয়েছে আমরা সেগুলো একটু দেখে আসি। তো এর পরবর্তীতে যখন এই এক্সহশন প্রবলেমটাকে অ্যাড্রেস করা হয়, এরপরে বিভিন্ন রিসার্চ চলতে থাকে এবং এর পরের বছরই প্রায় 1993 সালের সেপ্টেম্বরেই আরেকটা RFC প্রকাশ করা হয়, সেটা হচ্ছে RFC 1519, যেটাতে প্রথম CIDR প্রপোজ করা হয়। আমরা IPv4 অ্যাড্রেসে আমরা যে অ্যাড্রেসিং স্কিমটা দেখেছিলাম সেখানে ক্লাসফুল অ্যাড্রেসিং ছিল, যেমন ক্লাস A, ক্লাস B, ক্লাস C, এবং রাউটিংগুলো এই ক্লাস মেনটেন করে করা হতো। যেমন একটা অ্যাড্রেস যদি 10 দিয়ে শুরু হতো সেটা আসলে কোথায়, ক্লাস A-তে, 11 দিয়ে ক্লাস A-তে, কিন্তু যখন 172 দিয়ে শুরু হচ্ছে সেটা ক্লাস B-তে, 192 দিয়ে শুরু হলে সেটা ক্লাস C-তে। এরকম যে রেঞ্জটা আমরা দেখেছিলাম সেই রেঞ্জ অনুযায়ী হয় /24, না হলে /16, না হলে /8, এই তিনটা প্রিফিক্স দিয়ে আসলে রাউটিং টেবিলে রাউটগুলোকে পাওয়া যেত, এর থেকে ছোট করা যেত না। তো CIDR যেটা প্রপোজ করে এই প্রিফিক্সগুলোকেও আরও সাবনেটিং করা যেত। যেমন আমরা আমাদের প্রয়োজন অনুসারে যদি আমাদের ওয়ার্কস্টেশন কম থাকে, যেমন 10টা থাকে, তাহলে আমি চাইলে এখানে স্ল্যাশ দিয়ে ছোট একটা নেটওয়ার্ক নিতে পারি, যেমন /24 ছিল ক্লাস ফুলের সব থেকে ছোট। সো আমরা এখানে চাইলে /28, 27 এরকম করে আমরা নিতে পারি। এগুলো আমরা পরবর্তীতে CIDR যখন ডিটেল দেখব তখন আমরা এখানে দেখতে পাবো। তো এইটা একটা সলিউশন ছিল। এর পরবর্তীতে এর পরের বছরই 1994 সালের মে মাসে প্রথম নেট প্রপোজ করা হয়, সেটা ছিল RFC 1631। তো এই নেট প্রপোজ করার আগে আসলে এর আগেই 94-এর মার্চ মাসে আরেকটা RFC প্রকাশ করা হয়, RFC 1918, যেটাতে আসলে প্রাইভেট অ্যাড্রেস প্রপোজ করা হয়েছিল। তো এর আগে এই RFCর আগে যত ধরনের যত অ্যাড্রেস IPv4-এ ছিল সবগুলোই মোটামুটি পাবলিক ছিল, যে ক্লাসের যেগুলো, কিছু রিজার্ভ অ্যাড্রেস ছাড়া। সো এগুলো পাবলিকলি মানে যে কোনো জায়গা থেকে অ্যাড্রেসগুলো রিচেবল ছিল। কিন্তু এই 1918 RFCর পরে প্রাইভেট অ্যাড্রেস প্রপোজ করার পরে এখানে আসে যে প্রতিটা ক্লাস থেকেই কিছু সংখ্যক অ্যাড্রেসকে হচ্ছে প্রাইভেটলি ইউজ করার জন্য ফিক্স করা হয়েছিল, যে এই অ্যাড্রেসগুলো প্রাইভেটলি ইউজ করা হবে এবং এগুলো ইন্টারনেটে রিচেবিলিটি থাকবে না বা পাবলিকলি এগুলোকে ইউজ করা যাবে না। যেমন আমার একটা অর্গানাইজেশনে কিছু কম্পিউটার ইন্টারনালি আমার কাজ করবে, এটা ইন্টারনেটের সাথে কানেক্টেড নাও থাকতে পারে। তো এইখানে আমার পাবলিক আইপির দরকার নেই, এখানে একটা প্রাইভেট রেঞ্জ থেকে আমি আইপি নিয়ে এটা কমিউনিকেশনটা করতে পারি। তো এই 1994-এর মার্চে যখন প্রাইভেট আইপি প্রপোজ করা হয়, ঠিক এরই দেখা গেছে এর 1 মাস পরে মে মাসেই নেট প্রপোজ করা হয়। দেখা গেছে আমি আমার প্রাইভেট ব্লগ দিয়ে প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে নেটওয়ার্ক সাজিয়েছি, কিন্তু কখনো আমার হয়তো ইন্টারনেট প্রয়োজন হতে পারে। তো এই প্রাইভেট অ্যাড্রেসগুলো যেন ইন্টারনেট পায় সেজন্য নেট একটা ধারণা নিয়ে আসে, যেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এই প্রাইভেট অ্যাড্রেসগুলো কোনো একটা পাবলিক অ্যাড্রেস দিয়ে ট্রান্সলেট হয়ে সে ইন্টারনেটে অ্যাক্সেস করবে।
এইগুলো সবগুলোই আসছে সিআইডিআর নেট বা প্রাইভেট অ্যাড্রেস, এগুলো সবই আসছে হচ্ছে এই যে IPv4 অ্যাড্রেসের এক্সজশনটা হচ্ছে সেই এক্সজশনটাকে মিনিমাইজ করার জন্য, বা IPv4টাকে এক্সজশন হওয়ার আগে, টোটালি এক্সজস্টেড হওয়ার আগেই যেন এটাকে সুন্দর করে ইউজ করা যায়, যেন কোনো প্রবলেম না হয়। তো আমরা এই প্রত্যেকটা টপিকই হচ্ছে আমাদের এই CCNA কোর্সে আমরা 1 by 1 দেখব। কিন্তু এই সিআইডিআর বা নেট বা প্রাইভেট অ্যাড্রেস দিয়ে আসলে প্রবলেমটাকে পুরোপুরি মিনিমাইজ করা সম্ভব না। সো ফাইনালি আমাদেরকে মুভ করতে হবে, নতুন কোনো অ্যাড্রেস স্পেস হয়তো নিয়ে আসতে হবে, তখন প্রচুর রিসার্চ এটা নিয়ে চলতে থাকে এবং ফাইনালি 1996 সালে ডিসেম্বরে IPv6 প্রপোজ করা হয়, যেটা হচ্ছে RFC 1833-এর মাধ্যমে, 1883-তে IPv6-এর প্রপোজালটা আসে। সেইখানে অ্যাড্রেস স্কিম IPv4-এ যেমন 32টা বাইনারি বিট ছিল, IPv6-এ 128টা বাইনারি বিট নিয়ে প্রপোজটা করা হয়। যে কারণে বাইনারি বিট যত বেশি থাকবে তত অ্যাড্রেসের কম্বিনেশন তত বেশি, রেঞ্জ তত বেশি। সো V6-এ এত পরিমাণে অ্যাড্রেস আছে যেগুলো হচ্ছে এটার এত বেশি পরিমাণে অ্যাড্রেস আছে আমরা এটা গুনতেই পারবো না। আমরা যখন IPv6 অ্যাড্রেসটা দেখব তখন আমরা এটার বিশালতাটা আসলে দেখতে পারবো। সো ফাইনালি আমাদের টার্গেট হচ্ছে IPv4 থেকে IPv6-এ মুভ করা। তো যতদিন পর্যন্ত আমরা মুভ করতে না পারছি ততদিন পর্যন্ত IPv4 অ্যাড্রেসটাকে যেন সুন্দরভাবে ইউজ করা যায়, সেজন্য কিছু ওই ইন দ্য মিন টাইম যে সিআইডিআর নেট প্রাইভেট অ্যাড্রেস যে প্রপোজালগুলো এসেছে সেই অনুযায়ী আমরা কাজ করছি এখন। তো এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, 2011 সালের জানুয়ারিতে IPv4 অ্যাড্রেস এক্সস্টেড হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। কিভাবে? IPv4 অ্যাড্রেসগুলো অ্যাসাইন করতে হচ্ছে আয়ানা। তো আয়ানা তারা যে ক্লাস এ বলেন বা /8 করে তারা হচ্ছে বিভিন্ন রেজিস্ট্রিগুলোকে যে অ্যাড্রেসগুলো দিত, তাদের যে লাস্ট ফ্রি /8টা ছিল সেটা তারা 2011 সালে ডিস্ট্রিবিউট করে দেয়। এরপরে তাদের কাছে /8-এর কোনো আইপি নেই, মানে তাদের কাছে আর কোনো IPv4 অ্যাড্রেস নেই। আলটিমেটলি তারা আয়ানা এখন IPv6 অ্যাড্রেস দিচ্ছে। তো আমরা যদি এটাকে রেজিস্ট্রি ওয়াইজ যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি 2011 সালের জানুয়ারিতে আয়ানা তাদের লাস্টের যে ফ্রি /8টা ছিল সেটা ডিস্ট্রিবিউট করে। আর রেগুলার ক্ষেত্রে কি হয়, প্রথম হচ্ছে অ্যাপনিক তাদের বরাদ্দ যে /8গুলো ছিল এটার ভিতরে সবার লাস্টের যে ফ্রি /8টা ছিল সেটা তারা 2011 সালের এপ্রিল থেকে ইউজ করা শুরু করে। সিমিলারলি রাইপ-এনসিসি 2012 সাল থেকে ইউজ করা শুরু করে। 2014 সাল থেকে /8 লাস্টের যে ফ্রিটা আছে সেটা হচ্ছে এরিন, ল্যাকনিক তারা ইউজ করা শুরু করে। আফ্রিনিক হচ্ছে 2017 সালে। আর রাইপ-এনসিসি /8 তো অনেক দূরের কথা, তাদের যে লাস্ট /22 যেটা ফ্রি ছিল সেটাও তারা অ্যালোকেট করে ফেলে, সেটা হচ্ছে 2019 সালের নভেম্বরে। তার মানে রাইপ-এনসিসির অ্যাড্রেস IPv4 অ্যাড্রেস মোটামুটি শেষ। সো এখন আমরা 2022-এর হিস্টোরি যদি নেই তাহলে দেখব মোটামুটি সবগুলো রিড থেকেই মোটামুটি IPv4 অ্যাড্রেস অলমোস্ট শেষ। তো এইটাকে আমরা বলছি IPv4 অ্যাড্রেসের এক্সহশন। সো এক্সহশন হবে, এটা ফর শিওর শেষ হয়ে যাবে, অলরেডি শেষ হয়ে গেছে। তো এটার সলিউশন কি? সলিউশন হচ্ছে IPv6-এ মুভ করা। তো IPv6-এ অলরেডি মুভ চলছে এবং এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, কারণ হচ্ছে IPv4 যখন আসে 1981 সালে, তার থেকে আরও 15 বছর পরে এটা ধারণা করা হয়েছে যে IPv4 অ্যাড্রেস শেষ হয়ে যাচ্ছে। তো এই 15 বছর বলেন, এর পরবর্তীতে এখন পর্যন্ত এই 40 বছরে মোটামুটি IPv4 দিয়ে এত পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, এত পরিমাণে সার্ভার রেডি হয়ে গেছে যে এইটাকে সাথে সাথে আমরা চাইলে IPv6-এ মাইগ্রেট করতে পারি না, যেটা হচ্ছে 1 by 1 এটা মাইগ্রেট হচ্ছে, কান্ট্রি ওয়াইজ মাইগ্রেট হচ্ছে। যেমন আমাদের বাংলাদেশেও মাইগ্রেশন এখনও ওইভাবে ভিজিবল না, বাট অনেক ISP বা IIG তারা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার রেডি করে রেখেছে, IPv6 অ্যাড্রেসটি ডিজাইন করে রেখেছে। এটা আস্তে আস্তে টোটালি মাইগ্রেট হয়ে যাবে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি IPv4 এর এক্সহশন নিয়ে কিছুটা ধারণা দিতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, আর পরবর্তী ভিডিওটির আপডেট পেয়ে যাবেন বেল আইকনটিকে ক্লিক করে থাকলে। আশা করি পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত পাশেই থাকবেন। সো ধন্যবাদ সবাইকে।